লিস্থেসিস নিয়ে কথা বলি। আমরা সবাই জানি যে স্পন্ডালোলিস্থেসিস কি। এটা ডেফিনিশন আমাকেই যেমন জাহাঙ্গীর স্যার টেবিল ভাবেতে ধরছিলেন। জাহাঙ্গীর স্যার এবং সাথে আরেকজন ছিলেন যে লিস্থেসিসের সংজ্ঞা কি। তো লিস্থেসিসের সংজ্ঞা আমরা সবাই জানি, এটা বলিও আমরা যে অ্যান্টেরিয়র ট্রান্সলেশন অফ অন ভার্টিব্রা অন দ্য লোয়ার সেগমেন্ট। এখন এইখানেই আমাদের একটা কনফিউশন হয় যে আমরা কেন এখানে আমি অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র অ্যাড করেছি। তা আমাকে যখন স্যার জিজ্ঞেস করেছিল, আমি স্যারকে বলেছিলাম যে স্যার অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ট্রান্সলেশন। স্যার বললো যে পোস্টেরিয়র আছে, তাহলে অ্যান্টেরিয়রটাকে কি বলে, পোস্টেরিয়রটাকে কি বলে। এইটা হচ্ছে কি, এখন আনোয়ার স্যার, কামরুল স্যার, আমাদের স্যাররা এবং আমার ধারণা নিটোরের কয়েকজন স্যার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুইটাই শুনতে চান। কারণ লিস্থেসিস কিন্তু আসলে শুধু আমরা ব্রড সেন্সে যে জানি বা 95% ক্ষেত্রেই অ্যান্টেরিয়র ট্রান্সলেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পোস্টেরিয়র ট্রান্সলেশন হয়, রেট্রোলিস্থেসিস হয়। তো সংজ্ঞার মধ্যে আমাকে যখন বলছেন আমি দুইটাই বলছি, আনোয়ার স্যার যেভাবে শুনতে চান। এখন এইটা দুইটা বলা সেফ। আর এইখানে অন্য কোনো কনফিউশন নাই। এটা আমরা অরিজিনটা কোথায়, এই ওয়ার্ডটা সেটা থেকে আসছে। এই যে অ্যান্টেরোলিস্থেসিস কি এবং রেট্রোলিস্থেসিস কি, এটা সম্বন্ধে এখানে আমরা বলে দিয়েছি যে এখন এই যে আমরা অ্যান্টেরোলিস্থেসিস রেট্রোলিস্থেসিস যে বলি, যে ফরওয়ার্ড ট্রান্সলেশন বা ব্যাকওয়ার্ড ট্রান্সলেশন, এটা কোনটা? এটা হচ্ছে কি আমাদের কেফালার যে ভার্টিব্রা, মানে আপার যে ভার্টিব্রা সেইটা। এই যে এইখানে L5 ভার্টিব্রাটা হচ্ছে গিয়ে আমার S1 এর সাথে যদি আমি তুলনা করি, যে S1 এর পোস্টেরিয়র যে এন্ড প্লেট, পোস্টেরিয়র যে অ্যাসপেক্ট, সেটা থেকে L5টা ফরওয়ার্ড ট্রান্সলেশন হয়েছে। তো আমি অলওয়েজ কনসিডারেশনে নেব কেফালার ভার্টিব্রা। এখন যদি আমার কেফালের ভার্টিব্রাটা একটু পিছনে যায়, যে এই যে আমার S1 এর এই পাশের ছবিতে S1 এর যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট, সেটা থেকে আমার L5 এর পোস্টেরিয়র যে অ্যাসপেক্ট এটা একটু পিছনে আছে। সো এটা রেট্রোলিস্থেসিস। এই কেসটা, এই যে লেফট সাইডের যে কেসটা অ্যান্ট্রোলিস্থেসিস দেখাচ্ছি আমরা L5/S1, এই কেসটাতেই ধরেন এরকম আমরা বেশ কিছু কেস পাওয়া যায় যে উপরের যে আবার ভার্টিব্রাট আছে L4, এইটা কিছুটা আবার পিছনে মনে হচ্ছে। সেটা ডিজেনারেটিভ কোনো কারণে হোক বা অন্য কোনো কারণে যে L4টা একটু পিছনে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াগনোসিসে দুইটাই আসবে। আপনার ফার্স্ট ডায়াগনোসিস অবশ্যই থাকবে যে অ্যান্ট্রোলিস্থেসিস অফ L5/S1 উইথ রেট্রোলিস্থেসিস অফ L4/L5। এই জিনিসটা আমরা অনেক সময় মিস করে যাই, কারণ ডিজেনারেটিভ আমাদের যে কেসগুলো থাকে, দেখা যায় 50-60 বছর বয়স, এদের ম্যাক্সিমামই ডিজেনারেটিভ লিস্থেসিস থাকে। এবং ডিজেনারেটিভ লিস্থেসিস হচ্ছে কি এখন সবচেয়ে কমন। তো ডিজেনারেটিভ লিস্থেসিস হয় L4/5 এ বেশি। এবং এই কেসগুলোয় অ্যান্ট্রেও হতে পারে, রেট্রোও হতে পারে। দেখা গেছে আমরা এই যেটা মানে খালি চোখে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আচ্ছা L5 তো S1 এর উপর অনেক বেশি অ্যান্ট্রোলিস্থেসিস, আমরা শুধু এইটাই উল্লেখ করি, এইখানে যদি কোনো রেট্রোলিস্থেসিস থাকে সেটা আমরা অমিট করে যাই। তো স্যাররা হচ্ছে কি এই জিনিসগুলো খেয়াল করেন। তো এটা আপনারা একটু খেয়াল করবেন যে রেট্রোলিস্থেসিস থাকতে পারে, এবং রেট্রোলিস্থেসিস একটু কেয়ারফুলি অবজার্ভ করতে হয়, কারণ এইটা দেখা যায় অত বেশি সিগনিফিকেন্ট থাকে না। আচ্ছা, আচ্ছা, প্যাথোফিজিওলজি কি, যে আমার যে একটা ভার্টিব্রা ফরওয়ার্ড ট্রান্সলেশন হচ্ছে, এটা কেন হচ্ছে? তো একটা ভার্টিব্রা আমরা নর্মাল যে পজিশনে থাকে, ধরেন আমরা এখন ইয়ং পার্সন, সুস্থ পার্সন, আমাদের এটাই কিছু একটা লকিং মেকানিজম আছে, যে আমাদের যে যে ডিস্ক স্পেস, আমাদের অ্যানুলাস, দেন হচ্ছে কি আমাদের পিছনে যে বনি আর্চ, ফ্যাসেট, ল্যামিনা, পেডিকেল, এগুলো সবগুলো মিলে একটা লকিং মেকানিজম হিসেবে কাজ করে। আমরা যখন নর্মাল থাকি এবং আমাদের যখন কনজেনিটাল অ্যানোমালি না থাকে, তখন এগুলো একটা লকিং মেকানিজম হিসেবে কাজ করে, ভার্টিব্রাল ট্রান্সলেশনটাকে প্রিভেন্ট করে। কোনো কারণে সেটা ডিজেনারেটিভ হোক, বা আমার পার্স ফ্র্যাকচার হোক, অথবা আমার প্রিভিয়াস কোনো সার্জারি বা ট্রমার কারণে ইনজুরি হোক, যদি এই লকিং মেকানিজমটা ফেল করে, সেটা একটা স্ট্রাকচার হতে পারে বা মাল্টিপল স্ট্রাকচার হতে পারে, তখনই শুধুমাত্র লিস্থেসিস হবে। এবং এই যে এখানে লেখাই আছে যে ফর স্পন্ডালোলিস্থেসিস অফ এনি টাইপ টু অকার, যে কোনো টাইপের লিস্থেসিস হোক, failure of the anatomical structures that normally resist the anterior directed force must be present। এবং এই স্ট্রাকচার গুলো কি, যে ফ্যাসেট জয়েন্ট, অ্যানুলাস, পোস্টেরিয়র বনি আর্চ এবং পেডিকেল। এখন এখানে ক্যাম্বেলে একটা কথা লেখা আছে, আমার থিসিস ছিল লিস্থেসিসের উপর। সো এই কারণে আসলে ক্যাম্বেলটা একটু দেখা হয়েছিল। তো ওইখানে একটা কথা লেখছে যে লিস্থেসিস যে হবে, এই যে আমার অ্যান্টিরিয়র ডিরেক্টেড ফোর্স, এইটা আসলে আসে হচ্ছে গিয়ে আমার যে পোস্টেরিয়রলি ইরেক্টর স্পাইন আছে, এইটার কন্ট্রাকশনের কারণে। মাসলটা আমার পোস্টেরিয়রলি প্লেসড, তার কন্ট্রাকশন হবে, প্লাস এইখানে গ্র্যাভিটির একটা রোল আছে, হ্যাঁ, ফোর্স অফ গ্র্যাভিটির পুলের কারণেও এইগুলো যখন আমার কন্ট্রাক্ট করবে, এবং এই আমার সাপোর্টিং স্ট্রাকচার যখন ফেইল করবে, তখন একটা অ্যান্টিরিয়র ডিরেক্টেড ভেক্টর ক্রিয়েট হবে।
সেই ভেক্টর ক্রিয়েট হয়ে অ্যান্টেরিয়র ট্রান্সলেশন হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসটা আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে, এটা আসলে ডিজেনারেটিভ লিস্টেসিস এর প্যাথোজেনেসিস, যেটা আমাদের ক্ষেত্রে সব কমন, যেটা আমরা সবাই জানি মোটামুটি। ওই যে পিএলআইডি এলসিএস পড়ার সময় আমরা পড়ছি যে আমাদের যখন বয়স বেড়ে যায় তখন ডিস্কের বায়োমেকানিক্যাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। এখানে আমার কনড্রয়েটিন সালফেট কমে, কেরাটিন সালফেট বেড়ে যায়। তো একটা টাইমে যখন ডিস্কের ইলাস্টিক প্রপার্টি এবং বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, তখন আস্তে আস্তে ডিস্ক ডিহাইড্রেটেড হয়, ডেসিকেটেড হয় এবং হাইটটা কমতে থাকে। তো ডিস্ক হচ্ছে কি আমার ওয়েট বিয়ার করে, সার্ভাইকালেও লাম্বারেও, লাম্বারে বেশি করে। তো যখন আমার ডিস্ক হাইট কমে যাবে, ডিস্কের নিউট্রিশন এবং ইলাস্টিক প্রপার্টি চেঞ্জ হবে, তখন হচ্ছে কি আমার প্রেশারটা পড়বে কোথায়? প্রেশারটা পড়বে আমার পোস্টেরিয়র যে স্ট্রাকচার আছে, আমার ল্যামিনা, আমার ফ্যাসেট জয়েন্ট, আমার পেডিকেল। তখন দেখা যায় আমরা এমআরআই তে যেগুলো বলি কমনলি ফাইন্ডিংস, যে ফ্যাসেট জয়েন্ট হাইপারট্রফি, ফ্লাভাল হাইপারট্রফি, হ্যাঁ, ফ্যাসেট জয়েন্ট চেঞ্জ দেখা যাচ্ছে, আর্থ্রাইটিস দেখা যাচ্ছে। তখন হচ্ছে কি সেই লোড ট্রান্সফার হয় এবং এইটার কারণে ফ্যাসালাল ইনস্টেবিলিটি যখন হয়, লিগামেন্টাম ফ্লাভাটা বাকলিং হয়, হাইপারট্রফি হয়, ক্যানেল এবং ল্যাটারাল ডিসেস ন্যারোইং হয়ে যায়। এবং এইখান থেকে আমার এই ডিজেনারেটিভ প্রসেসের এসে ডিজেনারেটিভ লিস্থেসিস তৈরি হয় এবং একটা ক্যানেল স্টেনোসিস তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে কি আসলে এই প্যাথোজেনেসিসটা হচ্ছে ডিজেনারেটিভ লিস্থেসিস এর প্যাথোজেনেসিস। এটা আমরা একটু জেনে রাখবো, এটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো লিস্থেসিস এর কেস পড়লে এবং আমাদের মর্নিং সেশনে এগুলো খুব জিজ্ঞাসা করে, যে ক্লাসিফিকেশন। এখন লিস্থেসিসের আসলে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেমন হচ্ছে কি যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে উইটসন নিউম্যান মেকনাপ ক্লাসিফিকেশন। দেন আমরা জানি মার্চেটি বার্টোলজি ক্লাসিফিকেশন আছে। আর একটা ক্লাসিফিকেশনের কথা আমরা শুনি, লেস ইম্পর্টেন্ট, যে হারমান এন্ড পিজুটিলো। দেন হচ্ছে কি নিউ একটা ক্লাসিফিকেশন আছে, এসডি। এইটা আমাদের স্যাররা মোটামুটি শুনতে চান। স্পেশালি এসডি যদি আমরা পুরোটা নাও বলতে পারি, যে ক্লাসিফিকেশন ইন ডিটেলস। এসডিএসজি মিনিং কি? যে স্পাইনাল ডিফর্মিটি স্টাডি গ্রুপ। এন্ড হচ্ছে এইটা আসলে কোন জায়গায় অ্যাপ্লিকেবল, যেটাকে আমার যে কোনো লেভেলের লিস্থেসিসের জন্য অ্যাপ্লিকেবল, না ডেফিনিট কোনো লিস্থেসিস আছে, এবং এটা কিসের উপর বেস করে করা হয়েছে, বা ব্রড হেডিং কি। তো আমাদের লিস্থেসিসের লং কেস পড়লে অবশ্যই আমাদের ক্লাসিফিকেশন গুলো খুব ভালো মতন জানতে হবে। তো লিস্থেসিসের যে আমাদের সবচেয়ে কমন যে ক্লাসিফিকেশন আমরা ইউজ করি, যে উইটসে নিউম্যান এবং ম্যাকনাপ ক্লাসিফিকেশন, এটা আমরা সবাই জানি যে প্রথমে দুজন করেছিলেন বিজ্ঞানী, তারপরে হচ্ছে কি ম্যাকনাপ সাহেব যোগ করছেন লাস্টেরটা, আমার আইট্রোজেনিকটা। এখন এর মধ্যে এটা সম্বন্ধে আমাদের সবার আইডিয়া আছে। এর মধ্যে কোশ্চেন আসে যে এই যে ক্লাসিফিকেশন সিস্টেমটা, এটা আসলে কিসের উপর বেস করে করা হয়েছে, বা এটা কি টাইপের ক্লাসিফিকেশন? এটা হচ্ছে আমার এটিও টপোগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, মানে আমার এটিওলজিও আছে, প্লাস আমার যে ভার্টিব্রাল টপোগ্রাফি, ভার্টিব্রাল যে কন্ডিশন, বনি মরফোলজি, সেইটার উপর ডিপেন্ড করে এই ক্লাসিফিকেশন 6টা করা হয়েছে। এবং এর মধ্যে সেকেন্ড কোশ্চেন আসে যে এটার মধ্যে সবচেয়ে কমন কোনটা। আমরা আমাদের যে কেসগুলো আসলে পাই, ম্যাক্সিমামই দেখা যায় যে আমরা পাই হচ্ছে পার্স ফ্র্যাকচার সহ, অথবা হচ্ছে ডিসপ্লাস্টিক পাই কিছু। বাট আসলে এটা লিটারেচারও লেখা আছে এবং ক্যাম্বেলও লেখা আছে, সবচেয়ে কমন হচ্ছে ডিজেনারেটিভ। 25%। ডিজেনারেটিভ হচ্ছে সবচেয়ে কমন। ডিসপ্লাস্টিক কমন, সেকেন্ড কমন। বাট ডিসপ্লাস্টিক হচ্ছে আসলে ডিসপ্লাস্টিক যেটা আসবে, সেটা হাই গ্রেড লিস্থেসিস নিয়ে আসবে। ডিসপ্লাস্টিকের কনজেনিটাল অ্যাবনর্মালিটি অবশ্যই থাকবে, এবং ডিসপ্লাস্টিকের ম্যাক্সিমাম কেস আমাদের কাছে যখন প্রেজেন্ট করবে, তারা আসলে লো গ্রেড থাকে না, হাই গ্রেড লিস্থেসিস নিয়ে প্রেজেন্ট করে। আমরা একসময় ভাবতাম, আমরা যখন ফেস প্রথম দিকে ছিলাম, যে হয়তো স্মিকটাই সবচেয়ে কমন। কিছু কিছু মানে ছবি বা কিছু কিছু স্যারদের লেকচারও এরকম ছিল যে স্মিকটা মোর কমন। বাট আসলে স্মিক মোর কমন না, মোস্ট কমন ইজ দা ডিজেনারেটিভ ওয়ান। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। সো আমি একটু আগাই, এদিকে একটু তাড়াতাড়ি আগাচ্ছি। টাইপ 1, এই যে টাইপ 1 যেটা ডিসপ্লাস্টিক, এইটাই আমার ইম্পর্টেন্ট জিনিসটা কি, টাইপ 1 এর ক্ষেত্রে আমার ডিসপ্লাস্টিক ভ্যারাইটিটা অবশ্যই অবশ্যই আমার একটা কনজেনিটাল ডিফর্মিটি থাকতে হবে। কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকবে কোথায়? সেটা থাকবে হচ্ছে কি আমার লাম্বোস্যাক্রাল জাংশন, মানে L5 এর ইনফেরিয়র ফ্যাসেট, অথবা L5 এর পার্টস, বা হচ্ছে কি S1 এর সুপিরিয়র যে ফ্যাসেট। এখন L5 এর যে ইনফেরিয়র ফ্যাসেট বা পার্টস, এখানে আমার ডিফর্মিটি থাকবে বা চেঞ্জ থাকবে, বাট এইখানে কোনো পার্টস এর ফ্র্যাকচার থাকবে না। পার্টস এর যদি ডিফেক্ট বা ফ্র্যাকচার থাকে, সেটা চলে যাবে আমার টাইপ 2 তে। এখানে আমার কি থাকতে পারে, যে L5 এর আমরা জানি যে ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা নর্মালি রেক্টেঙ্গেল শেপড, যে L4 বা L5 রেক্টেঙ্গেল শেপড। বাট হচ্ছে গিয়ে আমার যখন এটা ট্রাপিজয়েড শেপড হয়ে যাবে, হ্যাঁ,
যখন এটা আমার ট্রাপিজয়েড শেপড হয়ে যাবে তখন হচ্ছে এটা আমার অ্যাবনর্মাল একটা। আর হচ্ছে আমার এস ওয়ান এর যে আমার সুপিরিয়র এন্ড প্লেট সেটাও কিন্তু আমার মোটামুটি স্ট্রেট থাকে। এই যে আপনারা এই পাশের ছবিটায় খেয়াল করেন যে এইখানে যে এস ওয়ান এর আপার এন্ড প্লেটটা আছে এটা নিয়ারলি একটা ডোম বা একটা রাউন্ডেড শেপ হয়ে গেছে। তো তখন একটা রাউন্ডেড শেপ হবে, হাইপোপ্লাস্টিক থাকবে বা ডোম শেপড হবে। অথবা হচ্ছে গিয়ে L5টা আমার বডি যে মরফোলজি সেটা রেক্টেঙ্গুলার না থেকে একটু ট্রাপিজয়েড শেপড হয়ে যাবে। তখনই হচ্ছে গিয়ে এখানে এই কনজেনিটাল অ্যানোমালির জন্য এটা স্লিপ পারমিট করে, লোডটাকে আমার যে লকিং মেকানিজম আছে সেটা ধরে রাখতে পারে না। এবং এই টাইপ 1 ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই গ্রেড লিস্টেসিস হয়, এবং টাইপ 1-এ এই ক্ষেত্রে এই যে স্পাইনা বাইফিডা অকালটা প্রায় 90 to 92% ক্ষেত্রে প্রেজেন্ট পাবো আমরা। ঠিক আছে, তো এটা আমরা এই যে দেখেন ছবিতে লেখা আছে যে নো পার্টস ইন্টারআর্টিকুলারিস ডিফেক্ট। এটা অ্যাবনর্মালিটি থাকতে পারে, উইক থাকতে পারে, বাট একদম ডিফেক্টিভ বা ফ্র্যাকচার থাকবে সেটা না। যদি পার্টস ফ্র্যাকচার থাকে সেই ক্ষেত্রে আমাদের চলে আসবে লাইটিক বা ইসমিক ভ্যারাইটি। এই ছবিতে একটা ভুল আছে, ছবিতে যে 50% লেখা আছে এটা 50 না, এটা আসলে 5% হবে। হ্যাঁ, আমি স্লাইডে ঠিক করে দিছি। তো ইসমিকের তিনটা আবার ভ্যারাইটি আছে, এটা স্যাররা শুনতে চান অবশ্যই, যে লাইটিক ভ্যারাইটি, হিল্ড ভার্সন এন্ড অ্যাকিউট। হিল্ড ভার্সনটাই হচ্ছে কি আমরা ইলংগেটেড বলি। হ্যাঁ, আর অ্যাকিউট ফ্র্যাকচার মানে অ্যাকিউটে কোনো ট্রমাটিক ইনজুরির কারণে পার্টসে কোনো ফ্র্যাকচার হয়েছে, এটা হচ্ছে কি আমাদের অ্যাকিউট ফ্র্যাকচার। এখন যদি দেখা যায় যে আসলে আমার ফ্র্যাকচারটা পার্টস ইন্টারআর্টিকুলারসে না, ফ্র্যাকচারটা হচ্ছে আমাদের পিছনের কোন একটা বনি স্ট্রাকচার, যেমন ধরেন সাপোর্টিং স্ট্রাকচারের মধ্যে আমার ল্যামিনা আছে, পেডিকেল আছে, বা ধরেন আমার সাইডের ট্রান্সভার্স আছে, সেই ক্ষেত্রে যদি কোনো লিস্থেসিস ডেভেলপ করে ওইটা কি আমার টাইপ 2 এর মধ্যে পড়বে? এইটা কখনোই টাইপ 2 এ পড়বে না। এটা চলে যাবে আমাদের একটা সেপারেট এন্টিটি আছে ট্রমাটিক। ট্রমাটিক হচ্ছে গিয়ে পোস্টেরিয়র যে আমার বনি আর্চ আছে, এই বনি আর্চে যদি কোনো ফ্র্যাকচার থাকে সেটা চলে যাবে আমার ট্রমাটিক পার্টের মধ্যে। আর পার্স ইন্টারভিকুলাস এর ফ্র্যাকচার, স্পন্ডাইলোলাইসিস আমরা যেটাকে বলি, সেটা থাকবে আমার টাইপ 2 তে। এই ক্ষেত্রে একটা জিনিস মাঝে মাঝে স্যাররা জানতে চান, আমি বলে ফেলি। আচ্ছা, আজকের লেকচারটায় আপনারা কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ হচ্ছে কি আজকে আমরা মাঝখানে মাঝখানে আমি চেষ্টা করবো যে ছোট ছোট প্রচুর ইনফরমেশন দেওয়ার। তো এই জিনিসগুলা দেখা এক গেছে, ভাব পাসল করতে দিতে পারেন তো। হ্যাঁ, খাতা কলম নিয়ে একটু করবেন, নোট রাখবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, ছোট ছোট করবেন, যেমন এক স্যাররা অনেক প্লেট সময় ভাত, কোশ্চেন শুধু ভাত করে। এক প্লেট পার্সেল আর করো। কথা বলতেছে কে যেন। আচ্ছা, স্যার অনেক সময় একটা কোশ্চেন করেন যে আমাদের ভার্টিব্রার ক্ষেত্রে বা লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কর্টিক্যাল বোনস কোনটা কোনটা, বা কর্টিক্যাল পার্ট কোনটা। কর্টিক্যাল পার্ট আমরা হচ্ছে স্ক্রু কোথায় দেই? পেডিকেল স্ক্রু দিই। কারণ কি? পেডিকেল এ পারচেজ ভালো পায়। কেন ভালো পায়? কারণ হচ্ছে কি পেডিকেলে আমার এখানে কর্টিক্যাল বোন আছে, আমরা আউল দিয়ে ই করে নেই, দেন হচ্ছে কি স্ক্রু দেই। তো পেডিকেলে স্ক্রু আমরা এই কারণেই দিই যে এটা একটা স্ট্রং বোনস কর্টিক্যাল, দেন পেডিকেলে ডায়ামিটার ভালো থাকে, স্ক্রু দেয়ারই থাকে, এবং পেডিকেল দিয়ে স্ক্রু দিয়ে সরাসরি বডিতে ভালো পারচেজ পায়। আর একটা কর্টিক্যাল পার্ট আমাদের ভার্টিব্রাতে আছে, সেটা হচ্ছে এই পার্স ইন্টারআর্টিকুলারিস। যেই কারণে পার্টসের যদি ফ্র্যাকচার হয়, আপনারা যদি আইসোলেটেড পার্টস ফ্র্যাকচারের পেশেন্ট পান, দেখবেন যে পার্টস ফ্র্যাকচার খুব একটা আসলে মানে হিলিং হয় না। কারণ হচ্ছে কি এটা কর্টিক্যাল বোনসের নেচার দেখেই পার্টস ফ্র্যাকচার হিলিং হয় না। সেটা হয়তো লিস্থেসিস ডেভেলপ করতেও পারে, লিস্থেসিস দিকে নাও যেতে পারে, বাট পার্টস ফ্র্যাকচার সাধারণত খুব একটা হিলিং হয় না। সিমটোমেটিক না থাকলে, লিস্থেসিস ডেভেলপ না করলে আমরা আইসোলেটেড স্পন্ডাইলোলাইসিসের ট্রিটমেন্টের দিকে খুব বেশি একটা যাই না। বাট এই যে এই কোশ্চেনটা আসে যে আমাদের ভার্টিব্রার ক্ষেত্রে কর্টিক্যাল পার্ট কি কি আছে, ঠিক আছে, এবং পার্টস ইন্টারআর্টিকুলারিস, এটা স্যারদের খুবই পছন্দের একটা জিনিস যে কিসের কিসের জাংশন। এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমার সুপিরিয়র এবং ইনফেরিয়র ফ্যাসেট প্লাস হচ্ছে গিয়ে কানেক্ট করে আমাদের পেডিকেল এবং ল্যামিনা। এইটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, টাইপ 3, এটা আমরা বলতেছিলাম যে টাইপ 3 হচ্ছে ডিজেনারেটিভ, এটা 25% ডিসিজেস, এবং ডিজেনারেটিভটা কেন হয় সেটা আমরা টোটালি একটা প্যাথোজেনেসিস পড়ে আসছি। এইখানে একটা কথা লেখা আছে দেখেন, যে ডিজেনারেটিভ স্পন্ডাইলোলিস্থেসিস ইজ কমনলি সিন অ্যাবভ স্যাক্রালাইজড L5 ভার্টিব্রা। মানে আপনার আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিজেনারেটিভ লিস্থেসিস হচ্ছে L4 L5 লেভেলে সবচেয়ে কমন। আমাদের ডিস্ক প্রলাপস কোন লেভেলে বেশি হয়? L4 L5 লেভেলে। কেন হয় সেগুলো অনেক ব্যাখ্যা আছে, এটা আমরা পিএলএডি সময় সবাই পড়ি। সো আমার যদি L5 S1 যদি স্যাক্রালাইজড হয়ে যায়, স্যাক্রালাইজড হলে তো আর এখানে কোনো মুভমেন্ট নাই, ওটা তো ফিক্সড হয়ে গেছে। সো তখন আমাদের মোস্ট প্রন জায়গাটা হচ্ছে কি L4 5। সো যার স্যাক্রালাইজেশন থাকবে, বাইলেটারাল স্যাক্রালাইজেশন বি, তার ক্ষেত্রে দেখা যাবে যে L5 S1 এ আমার লিস্থেসিস হওয়ার পসিবিলিটি কমে যাবে। তার ক্ষেত্রে মোস্ট প্রন কন্ডিশন থাকবে হচ্ছে কি L4 L5।
আচ্ছা, একটা কোশ্চেন এখানে আসে যে আমাদের লিস্থেসিস কোন লেভেলে সবচেয়ে বেশি কমন। যদি ইন জেনারেল যাই, এটা অ্যাপ্লিতে লেখা আছে যে ইন জেনারেল গেলে L5S1 সবচেয়ে কমন, অ্যারাউন্ড আমার যতদূর মনে পড়ে 88 to 90% এরকম সামথিং কিছু একটা ছিল। আর 11 to 12% সম্ভবত L4-5 এ। বাট যদি আমি ভেঙে ভেঙে যাই, যে টাইপ অনুযায়ী যাই, ডিজেনারেটিভ লিস্থেসিস L4-5 এর মোস্ট কমন। এগুলো কিন্তু সাবজেক্ট কোশ্চেন বা লং কেসের সময় বা ভাইবার সময় আহ, যদি ভালো পারতে থাকেন এগুলো জিজ্ঞেস করবে যে আপনার ডিসপ্লাস্টিক যে ভ্যারাইটি এন্ড ইসমিক ভ্যারাইটি, ডিসপ্লাস্টিক এবং ইসমিক এই প্রথম দুইটা, এই দুইটা হচ্ছে L5S1 এর সবচেয়ে কমন, অ্যারাউন্ড 90%, 92-95%। হ্যাঁ, ক্যাম্বেলের কিছুই ছিল, এটা এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট এরকম 90-95%। আর ডিজেনারেটিভ যেটা, সেটা L4-5 এ সবচেয়ে কমন, এবং কারোর যদি স্যাক্রালাইজেশন থাকে তার ক্ষেত্রে ডিজেনারেটিভ L4-5 মোস্ট কমন। ঠিক আছে, এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, টাইপ 4 হচ্ছে ট্রমাটিক। ট্রমাটিক একটু আগে বলে ফেলছি যে যদি পোস্টেরিয়র আর্চে কোনো ফ্র্যাকচার থাকে, সেদিকে আর গেলাম না। টাইপ 5 হচ্ছে কি আমাদের প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মানে আমার জেনারেলাইজড বা লোকাল কোনো লেশন, যেমন ধরেন মাল্টিপল মায়োলোমা হোক, টিবি হোক, ম্যালিগনেন্সি হোক, এগুলোর কারণে যদি কোনো বোন ডিস্ট্রাকশন হয়, লিস্থেসিস হয়। আর টাইপ 6 যেটা হচ্ছে ম্যাকনাব সাহেব লাস্টে যোগ করছেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফিক্সেশন করতে গিয়ে, এলসিএস এর জন্য ফিক্সেশন বা ধরেন পিএলআইডি রে ওভার এনথুসিয়াস্টিক অপারেশন করতে গিয়ে কেউ যদি ফ্যাসেট জয়েন্টের ইনজুরি করে ফেলে, যে ফ্যাসেট জয়েন্ট আমরা সবাই জানি যে মেডিয়াল 1/3 ফ্যাসেটেক্টমি করা যায়, অথবা হচ্ছে কি আমার পার্টস ইনজুরি করে ফেলছে সে, বা ফ্যাসেট জয়েন্ট বেশি ইনজুরি করে ফেলছে, সেই ক্ষেত্রে আমার আর্ট্রোজেনিক একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়, এবং এই ইনস্টেবিলিটি থেকে পরবর্তীতে যে আমার লিস্থেসিস ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে ম্যাকনো সাহেব পরবর্তীতে যোগ যোগ করেছেন টাইপ 6 হিসেবে। আচ্ছা, sorry। আচ্ছা, দেন সেকেন্ড যে আমার ক্লাসিফিকেশন সিস্টেম, মার্চেন্টি অ্যান্ড বার্টোলজি ক্লাসিফিকেশন। হ্যাঁ, এইটার ডিটেলস আপনার যদি লিস্থেসিস এর কেস পড়ে বা থিসিস থাকে সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করবে। বাট ব্রড হেডলাইন গুলো জেনে রাখতে হবে যে আচ্ছা এখানে ডেভেলপমেন্টাল এবং অ্যাকোয়ার দুইটা আছে, এর মধ্যে আবার দুইটা ভাগ করে, যে হাই ডিসপ্লাস্টিক লো ডিসপ্লাস্টিক ভাগ করে এই করছে। ব্রড হেডলাইন গুলো একটু জানা থাকবেন। আর এইটার ক্লাসিফিকেশনের টাইপ কি, এইটার ক্লাসিফিকেশনের টাইপ হচ্ছে কি এটিওলজিক্যাল। হ্যাঁ, যে দেখেন এখানে এই যে ডেভেলপমেন্টের মধ্যে হাই ডিসপ্লাস্টিক এবং লো ডিসপ্লাস্টিক দুইটা ভাগ করছে। হ্যাঁ, অনেক সময় যদি পরীক্ষায় স্পাইনের সারি থাকে, এই হাই ডিসপ্লাস্টিক কি আর লো ডিসপ্লাস্টিক কি, আমরা তো একটু আগে ডিসপ্লাস্টিক একটা ভ্যারাইটি সেপারেট এন্টিটি পড়ে আসলাম। হাই ডিসপ্লাস্টিক হচ্ছে যেই ক্ষেত্রে আমার L5 বা ভার্টিব্রা, এটা আমার ট্রাপিজয়েড শেপ থাকবে বা অ্যাবনর্মাল শেপ থাকবে, S1 এর আপার এন্ড প্লেট ডোম শেপ বা রাউন্ডেড থাকবে, এন্ড হচ্ছে দেখা যাবে যে আমার পেলভিক ইনসিডেন্স, যদি আমার স্যাক্রোপেলভিক প্যারামিটারস এর মধ্যে যেটা আছে ওইটা যদি আমি মেজার করি, সেটা একটু হাই থাকবে। লো ডিসপ্লাস্টিক হচ্ছে কি আমার L5 এবং S1 ভার্টিব্রাল অ্যানাটমি মোরলেস নর্মাল থাকবে, খুব বেশি একটা চেঞ্জ থাকবে না। এখানে হচ্ছে আমার এই যে পেলভিক ইনসিডেন্স অত বেশি আমি ইনক্রিজড পাবো না, এন্ড হচ্ছে আমার খুব বেশি একটা ওই যে লাম্বোস্যাক্রাল জাংশনে যে একটা কাইফোটিক চেঞ্জ আসে, এই চেঞ্জটা থাকবে না। তো এটা হচ্ছে হাই ডিসপ্লাস্টিক এবং লো ডিসপ্লাস্টিকের ডিফারেন্সিয়েশন। বাকি আপনারা খেয়াল করবেন যে অ্যাকোয়ার্ড এর মধ্যে যে আসলে চারটা আছে, এই চারটা কিন্তু আমরা উইটস এর নিউম্যান এন্ড ম্যাকনাব ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আসছি। হ্যাঁ, সো এটার ডিটেলস না লাগলেও হেডলাইন গুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমরা সবাই জানি, এটা রেডিওলজিক্যাল আমাদের গ্রেডিং মায়োডিন ক্লাসিফিকেশন, এটার 5টা টাইপস আছে সেটাও আমরা জানি। এইটার ডিটেলস আমি যাব না। এখান থেকে ধরে হচ্ছে যেটা নিয়ে আমাদের কনফিউশন হয়, যে এটা অনেক সময় ধরে যে 100%-এর বেশি বা গ্রেড 5 এটাকে কি বলে, এটাকে স্পন্ডাইলোলপ্টোসিস বলে আলাদাভাবে। আর আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে এই যে আমি যে মাইরিং গ্রেড করি বলে দেই যে ডায়াগনোসিসের মধ্যে যে গ্রেড 1 বা গ্রেড 2, এটা আসলে কিভাবে করছে। এখানে আমি ছবিটা এই জন্যই দিছি। এই যে দেখেন আমরা যখন কনসিডারেশনে নেই, আমরা কনসিডারেশনে হচ্ছে কেফালেট ভার্টিব্রা কতটুকু সরেছে। এখন কেফালেট ভার্টিব্রা তো একটা বড় জিনিস, সেটার আমি কোনটা দেখবো। আমি সবার প্রথমে যখন মাইরিং গ্রেডিং করতে যাব, সবার প্রথমে আমি হচ্ছে কর্ডাল যে ভার্টিব্রাটা আছে, এইটার যে আপার এন্ড প্লেট, কর্ডাল ভার্টিব্রার আপার এন্ড প্লেটকে ইকুয়াল 4টা ভাগে ভাগ করব। হ্যাঁ, ইকুয়াল 4টা ভাগে ভাগ করব। ভাগ করার পরে আমার যে কেফালাট ভার্টিব্রা, উপরের যে ভার্টিব্রা, সেটার যে পোস্টেরিয়র ইনফেরিয়র কর্নার, একদম পোস্টেরিয়র ইনফেরিয়র যে কর্নারটা আছে, এইটা আমি মেজার করব যে আমার এই যে নিচের ভার্টিব্রার, সরি, নিচের ভার্টিব্রার পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে এখন কোথায় এসে প্লেসমেন্ট হয়েছে।
যে এই যে এখানে যদি আমি দেখি যে সে হচ্ছে গিয়ে এখনো গ্রেড এই যে 1 এবং 2 এর একদম জাংশনে আছে, যে এইখানে আমি পোস্টেরিয়র থেকে আমি যে এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ করছি। পোস্টেরিয়র ইনফেরিয়র কর্নারটা আমার এই যে সুপিরিয়র মানে সরি কর্ডাল ভার্টিব্রার সুপিরিয়র এন্ড প্লেটে কোন পজিশনে আছে, এবং সেটা দিয়ে যখন আমি পার্সেন্টেজে ই করবো, আমার অবশ্যই 100 দিয়েই করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু স্যাররা জানতে চাই যে তুমি যে গ্রেড 1 বলতেছো বা 2 বলতেছো, অনেক সময় এক্সরে দেখে কনফিউশন হয় যে তাহলে কিভাবে বললা তুমি গ্রেড 1 কিসের সাপেক্ষে দেখতেছো। আমরা তখন হচ্ছে কি আমরা সবসময় আসলে মার্ডিং গ্রেড পড়ে আসছি, বাট কিভাবে এটা করছে এটা তখন আমরা বলতে পারি না, ঠিক আছে। সো এটা একটু দেখে নিবেন। আর এইটা হচ্ছে আমাদের নিউ ক্লাসিফিকেশন সিস্টেম, এসডি ক্লাসিফিকেশন সিস্টেম, স্পাইনাল ডিফর্মিটি স্টাডি গ্রুপ। এইটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভলি ফর L5S1, এবং এইটা আমাদের পুরোটা দেয়া থাকবে লেকচারে, ওইখান থেকে দেখে নিন আপনারা যাদের স্পাইনে থিসিস আছে স্পেশালি। বাট এটা আমার ডিপেন্ড করে হচ্ছে কি পেলভিক ইনসিডেন্সের উপর। টোটালটা হচ্ছে কি পেলভিক ইনসিডেন্সের উপর। এখানে দুইটা গ্রেড আছে, লো গ্রেড হাই গ্রেড, এবং এইখানে আবার এই যে ব্যালেন্সড পেলভিস, রেট্রোভার্টেড পেলভিস এইটার, এবং ব্যালেন্সড স্পাইন আনব্যালেন্সড স্পাইন, এই অনুযায়ী আমরা হাই গ্রেডকে আবার ভাগ করছি, হ্যাঁ। এখন এই ক্ষেত্রে আমি খুব ডিটেলস আলোচনায় যাব না, বাট আমি স্লাইডে দিয়ে দিছি। অনেক সময় আপনি ভালো পারতে থাকলে বা লিস্টেসিসের যাদের স্পেশালি থিসিস আছে লিস্টেসিস বা স্পাইনের, যে আমরা ব্যালেন্সড স্পাইন বলতে কি বুঝি, ব্যালেন্সড পেলভিস বলতে কি বুঝি, এই কোশ্চেন গুলো অনেক সময় আসে। যে আচ্ছা তাহলে ব্যালেন্সড স্পাইন একটা বললা, ব্যালেন্সড স্পাইন আমরা কি দিয়ে দেখি। আমরা ব্যালেন্সড স্পাইন জিনিসটা দেখি হচ্ছে গিয়ে আমাদের, আমরা জানি যে কিছু প্যারামিটার আছে, যেমন C7 প্লাম লাইন, এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। দেন একটা আছে হচ্ছে গিয়ে স্যাজিটাল ভার্টিক্যাল অ্যাক্সিস এবং করোনাল ভার্টিক্যাল অ্যাক্সিস। এই যে দেখেন এই যে ব্যালেন্সড স্পাইন এবং আনব্যালেন্সড স্পাইনের একটা ছবি এখানে দেয়া আছে, এবং এই যে স্যাজিটাল ব্যালেন্স, হ্যাঁ স্যাজিটাল ভার্টিক্যাল অ্যাক্সিস। এই যে C7 প্লাম লাইন, আমরা যদি C7 ভার্টিব্রাল মিড পয়েন্ট থেকে ল্যাটারাল ভিউ এক্সরেতে একটা সোজা একটা লাইন ফেলি, সরি এটা হচ্ছে আমার পোস্টেরিয়র সুপিরিয়র কর্নার অফ দা S1, এটাকে টাচ করে যাবে, এটাই হচ্ছে নিউট্রাল। এখন এটা যদি সামনে যায় পজিটিভ, পিছনে দিয়ে যায় নেগেটিভ। এই স্যাজিটাল ভার্টিক্যাল অ্যাক্সিস দিয়ে আমরা দেখতে পারি যে এটা ব্যালেন্সড আছে নাকি ইমব্যালেন্স আছে, এবং এখানে 3 to 5 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল একটা ধরা হয়। আচ্ছা এটার যদি 3 to 5 সেন্টিমিটার মধ্যে সামনে বা পিছনে থাকে সেক্ষেত্রে নর্মাল। সেম ভাবে করোনাল ভার্টিক্যাল অ্যাক্সিস বলে একটা অ্যাক্সিস আছে, এইটা হচ্ছে কি কিছুই না, সেম C7, বাট এটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ এক্সরেতে, হ্যাঁ। সো এইটা আমি ডিটেলসে যাব না, এটা ইসে দেয়া আছে পিপিটিতে, আপনারা এখান থেকে একটু দেখে নিন যাদের পড়ার আগ্রহ আছে ভাই, ঠিক আছে। এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস দিয়ে আমরা খেয়াল করি যে স্পাইনটা ব্যালেন্সড অর ইমব্যালেন্স। আর পেলভিস আমার ব্যালেন্স কিনা সেইটা আমরা বুঝতে পারি হচ্ছে গিয়ে আমাদের স্পাইনো পেলভিক প্যারামিটার্স বা স্যাক্রো পেলভিক প্যারামিটার্স। এগুলো সারা শুনতে চান যে স্পাইনো পেলভিক প্যারামিটার আমার কি কি আছে। আমরা কিন্তু এটা জানি যে তিনটা আছে, হ্যাঁ, যে স্যাক্রাল স্লপ, পেলভিক টিল, পেলভিক ইনসিডেন্স। এই জিনিসগুলো দিয়ে দেখি আমরা যে স্পাইনো পেলভিক ব্যালেন্স আছে কিনা, এবং এটার উপরেই ডিপেন্ড করে যে আমার পেলভিসটা কি ব্যালেন্সড আছে নাকি আনব্যালেন্সড আছে। এই যে দেখেন এখানে একটা কথা লিখে দিছে, এটা একটা জার্নালের কথা, যে ব্যালেন্সড পেলভিস সাধারণত হাই স্যাক্রাল স্লপ থাকে, লো পেলভিক টিল্ট। আনব্যালেন্সড পেলভিস লো স্যাক্রাল স্লপ, হাই পেলভিক টিল্ট। এই জিনিসগুলো একটু প্যাচ লাগে, এই জিনিসগুলো একটু কনফিউশন লাগে। এ কারণেই হচ্ছে কি এই ছবিটা ইনক্লুড করা, হ্যাঁ, যে পেলভিক ইনসিডেন্স কি, স্যাক্রাল স্লপ কি, পেলভিক টিল্ট কি। এটা মোটামুটি আমরা যারা কেস প্রেজেন্টেশন করছি তারা এটা সম্বন্ধে জানি যে স্যাররা এগুলো খুবই পছন্দ করেন। যে স্যাক্রাল স্লপ কোনটা, যে স্যাক্রাল স্লপ এই যে আপার এন্ড প্লেট যেটা আছে আমার স্যাক্রামের, এই বরাবর যদি আমি একটা লাইন টানি আর একটা হরাইজন্টাল রেফারেন্স লাইন, এই দুটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, স্যাক্রাল স্লপ। আচ্ছা তাহলে পেলভিক টিল কি, পেলভিক টিল্ট হচ্ছে কি আমি ফিমোরাল হেডের সেন্টারটা ধরবো, ফিমোরাল হেডের সেন্টার থেকে আমি S1 এর যে আপার এন্ড প্লেট এইটার সেন্টার পর্যন্ত কানেক্টিং একটা লাইন টানবো, ছবিতে যেটা দেখা যাচ্ছে। প্লাস এটার সাথে আমার রেফারেন্স লাইন থাকবে, ভার্টিক্যাল রেফারেন্স লাইন, হ্যাঁ। এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে এটা পেলভিক টিল্ট। আচ্ছা পেলভিক ইনসিডেন্স কি, পেলভিক ইনসিডেন্স পাশে দেখা যাচ্ছে যে পেলভিক ইনসিডেন্স ইকুয়াল টু স্যাক্রাল স্লপ প্লাস পেলভিক টিল্ট, দুইটার কানেকশন। বাট যদি আপনি শুধুমাত্র পেলভিক ইনসিডেন্স বের করতে চান সেই ক্ষেত্রে আপনি এই যে সেন্টার অফ ফিমোরাল হেড, এইখান থেকে ওই পেলভিক টিল বের করার সময় আমরা যেভাবেই করেছিলাম যে S1 এর মিড পয়েন্ট, আপার এন্ড প্লেটের মিড পয়েন্ট, এখানে একটা কানেক্টিং লাইন টানবো। আর একটা লাইন থাকবে হচ্ছে গিয়ে এই মিড পয়েন্ট থেকে একদম 90 ডিগ্রি, একটা ভার্টিক্যাল লাইন। এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল, এইটা হচ্ছে পেলভিক ইনসিডেন্স। আমাদের স্যাররা রিসেন্টলি একটা জিনিস জানতে চান যে পেলভিক ইনসিডেন্স কি আসলে চেঞ্জ হয় কিনা। পেলভিক ইনসিডেন্স আসলে হচ্ছে গিয়ে ইনহেরেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড। এটা আমার কথা না, এটা হচ্ছে গিয়ে সেই লেখা আছে যে পেলভিক ইনসিডেন্স
মানুষ যেটা নিয়ে আসলে জন্মগ্রহণ করে পেলভিক ইনসিডেন্স নিয়ে, মোটামুটি যদি কারো গ্রস কনজেনিটাল ম্যালফরমেশন না থাকে, তার মোটামুটি পেলভিক ইনসিডেন্স ওইটাই থাকে অ্যাডাল্টহুড পর্যন্ত। এইটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয় আমার স্যাক্রাল স্লপ এবং পেলভিক টিট, এগুলো আমাদের পজিশনের সাথে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর সাথে, ফ্লেকশন এক্সটেনশনের সাথে চেঞ্জ হয়। বাট পেলভিক ইনসিডেন্স, আমার পেলভিক ইনসিডেন্স চেঞ্জ হয় না। লাম্বার লর্ডোসিসে চেঞ্জ হয়, পেলভিক ইনসিডেন্স চেঞ্জ হবে না। ঠিক আছে, পেলভিক ইনসিডেন্স ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড ইনহেরেন্ট। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই, থাকলে বলতে পারেন। আজকের ক্লাসটা একটু বড়, আমি এই জন্য একটু তাড়াতাড়ি আগাচ্ছি, ফাস্ট কথা বলছি। আচ্ছা, এখানে দেখেন একটা ছবি দিয়ে দিচ্ছি আমরা, স্লিপ অ্যাঙ্গেল। হ্যাঁ, স্লিপ অ্যাঙ্গেল লিস্থেসিসের কেস পড়লে স্লিপ অ্যাঙ্গেল অনেক সময় জানতে চাই। স্লিপ অ্যাঙ্গেল আমরা কিভাবে মেজার করি? এখানে একটা ইদে আছে, এটা ট্রু না। স্লিপ অ্যাঙ্গেলটা আমরা মেজার করি হচ্ছে কি, আমার যে স্যাক্রাম এস ওয়ান এর যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট, হ্যাঁ, পোস্টেরিয়র অ্যাসপেক্টের ভার্টিক্যালি আমি একটা লাইন টানবো অ্যালং দা সুপিরিয়র এন্ড প্লেট। সুপিরিয়র এন্ড প্লেট বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানবো, বাট সেটা 90 ডিগ্রি থাকবে কার বরাবর? পোস্টেরিয়র অ্যাসপেক্ট। আর এইটার সাথে আমার L5 এর যে লোয়ার বর্ডার, এইটার একটা লাইন টানবো। এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেল বা বিপ্রতীপ এই অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমার স্লিপ অ্যাঙ্গেল। যেটা হচ্ছে কি, আমার হাই গ্রেড লিস্থেসিস যদি থাকে, এটার প্ল্যানিং এর ক্ষেত্রে বা রিডাকশন করব কি করব না, কি স্ক্রু ইউজ করব, এই ক্ষেত্রে আমার স্লিপ অ্যাঙ্গেলটা খুব একটা ইম্পর্টেন্স থাকে। কিছু কিছু বইয়ে দেখা যাবে যে স্লিপ অ্যাঙ্গেল এই L5 এর লোয়ার বর্ডার দিয়ে না মেপে L5 এর আপার বর্ডার দিয়ে মাপছে। হ্যাঁ, সেটাও করা যায় যদি হচ্ছে কি আমার ভার্টিব্রা ট্রাপিজয়েড বা অ্যাবনর্মাল শেপ থাকে, সেক্ষেত্রে আমরা লোয়ার বর্ডার যদি আনক্লিয়ার থাকে, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে L5 এর আপার বর্ডার দিয়ে মেজার করব। অন্যথায় আমরা লোয়ার বর্ডার বোঝা গেলে ক্লিয়ারলি লোয়ার বর্ডার দিয়ে মেজার করবো। ঠিক আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে আবার টিল্ট প্লাস ট্রান্সলেশন। আমরা এখানে একটা কনফিউশন করি, টিল্ট হচ্ছে কি যে অ্যান্টেরিয়র যে চলে আসছে শুধু এইটা, বাট এই ভার্টিব্রাটা কিন্তু আমার কোনো রোটেশন নাই, কোনো অ্যাঙ্গুলেশন নেই। যখন এটা এই যে আমার ফরওয়ার্ডিং টিল্টিং হয়ে গেছে উইথ কিছু রোটেশন, যে এই যে আমার S1 এর সাথে যে তার সম্পর্ক সেটা কিছুটা অ্যাঙ্গুলেশন হয়ে গেছে, তখনই হচ্ছে কি আমার টিল্টিং। আর এটা হচ্ছে আমার ট্রান্সলেশন। হ্যাঁ, এটা ট্রান্সলেশন, এটা টিল্টিং, দুইটা কিন্তু আলাদা জিনিস। এই দুইটা কম্বাইন করে একটা গ্রেডিং সিস্টেম আছে। আমরা যে মায়ারিং গ্রেডিং বলি, মায়ারিং গ্রেডিং হচ্ছে অনলি ট্রান্সলেশনটাকে কাউন্ট করে। ঠিক আছে, মায়ারিং গ্রেড কিন্তু আমার অ্যাঙ্গুলেশনকে কাউন্ট করছে না। একটা গ্রেডিং আছে মডিফাইড নিউম্যান গ্রেডিং। হ্যাঁ, মডিফাইড নিউম্যান গ্রেডিং হচ্ছে কি আমার ট্রান্সলেশন প্লাস অ্যাঙ্গুলেশন বা টিল্টিং দুইটাকেই কাউন্ট করে। ঠিক আছে, এইটা কেউ মনে রাখতে পারেন, এটা লিখে রাখতে পারেন একটু, মডিফাইড নিউম্যান গ্রেডিং। ওকে, আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসের আজকের ফার্স্ট পার্ট। হ্যাঁ, যে আমাদের স্পন্ডাইলোলিস্থেসিসের প্যাথোজেনেসিস, প্যাথোমেকানিজম, দেন হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাসিফিকেশন সিস্টেম। এটা হচ্ছে কি আমাদের ক্লাসের প্রথম পোর্শন। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো বোঝার সমস্যা বা কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ওই যে এটা যদি 4-5 এর লেভেলে হয়, জি, তাহলে এই যে অ্যাঙ্গেল গুলো আঁকানো লাগবে, এটা কি ওই লেভেলে কি সেম ভাবে আঁকাতে হবে? আমার 4-5 যদি লিস্টেজ থাকে। 4-5 যদি আপনার ইয়ে আসে, সেক্ষেত্রে তো আপনার S1 এর এনপ্লেট আর পাচ্ছেন না। সেখানে আপনি ওই দুইটা ভার্টিব্রার অ্যাডজাসেন্ট যে এনপ্লেট আছে, যে ধরেন 4-5, তাহলে L5 এর আপার বর্ডার, L4 এর লোয়ার বর্ডার, এটা দিয়ে মেজার করবেন। এবং ওইসব ক্ষেত্রে আপনার লাম্বার লর্ডোসিস মেজার করে রাখা ভালো, যে L1 এর আপার বর্ডার থেকে L5 এর লোয়ার বর্ডার পর্যন্ত টোটাল লাম্বার লর্ডোসিস। হ্যাঁ, বাট অ্যাঙ্গুলেশন কতটুকু আছে ওটা মেজার করার জন্য অ্যাডজাসেন্ট যে এন্ড প্লেট গুলো আমার আছে, এটা লোয়ার বর্ডার, এটার আপার বর্ডার, এটা দিয়ে আমরা মেজার করবো। ঠিক আছে। জি ভাই। আর একটা প্রশ্ন আছে, জি। এই যে যেটা আছে যে স্লিপ অ্যাঙ্গেল, তারপরে আপনার কয়েকটা যে অ্যাঙ্গেল আছে, এগুলা কি আপনার নর্মাল এপি ভিউ নাকি আপনার কোনো ডাইনামিক ভিউ এর মধ্যে দেখতে হবে, না না, বা আমাদের, ল্যাটারাল ভিউ? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের স্লিপ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল গুলো আমরা যে এগুলো আঁকি সবগুলো হচ্ছে কি আমাদের নর্মাল ল্যাটারাল। আমাদের ফ্লেকশন এক্সটেনশন ভিউ হচ্ছে কি শুধু ডাইনামিক ইনস্টেবিলিটি দেখার জন্য। আমরা অ্যাঙ্গেল যতগুলো মাপবো সবগুলো আমরা নর্মাল ল্যাটারাল ভিউতে মাপবো। এপি ভিউতে তো আসলে খুব বেশি একটা অ্যাঙ্গেলের ব্যাপার নাই, ল্যাটারাল ভিউতেই সব অ্যাঙ্গেল। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি এখানে রেকর্ডিংটা স্টপ করতেছি এই পার্টের। আমরা নেক্সট পার্টে মুভ করবো ইনশাল্লাহ।